সবারই দাবি অন্তত ইসলামপন্থীদের ভোট যেন একটা বাক্সে পড়ে। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না। আমরা কোনো চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও দেব না। আমরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। আমরা কোনো ধরনের প্লটের জন্য আবেদন করব না। আমরা কোনো সরকারি প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না। নতুন একটা প্রতিষ্ঠান বানায় তার বাপের নাম দেন, তাও তো একটা কাজে লাগতো, কিন্তু পুরাতনটার উপর দিয়েই নিজের বাপের নাম দিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা আপনারাই বলেছেন, আমার তেমন বলার কিছু নেই। আসলে বাংলাদেশ একটু অপার সম্ভাবনার দেশ। এই দেশে জনসংখ্যা প্রচুর, 18 কোটি মানুষ যদি হয়, 36 কোটি হাত। এই 36 কোটি হাত দিয়ে যদি আমরা কাজ করি, তাহলে যে অগ্রগতি উন্নতি হওয়ার কথা সেটা বিশ্বমানের আমরা পৌঁছে যাওয়ার কথা। গতকালকে একটা সেমিনারে গেলাম সিরডাপ মিলনায়তনে। সেখানে কিভাবে আমাদের এই জ্বালানি তেল এবং রূপান্তরিত জ্বালানি এটাকে আনইউজ এবং কিভাবে তছরূপ এগুলো হচ্ছে, অথচ জ্বালানি ছাড়া একটা দেশ উন্নতি হতে পারে না। এখন হঠাৎ করে কারেন্ট যদি চলে যায়, আমাদের এই আয়োজনটা কী হবে? একদম শেষ হয়ে যাবে। এরপরে মনে করেন যে ছাত্ররা লেখাপড়াই করতে পারবে না, তাহলে আগামী ভবিষ্যৎ কেমনে হবে? অন্যান্য কাজ বাদ দিলাম, কল কারখানা এগুলো বাদ দিলাম, আগামী দিনের যারা ভবিষ্যৎ সেই ছাত্ররা লেখাপড়াই করতে পারবে না। তাহলে এই জ্বালানি তেলের ব্যাপারে ওনারা দেখলাম বেশি করছে। তো সেখানে দেখলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটির এই ছাত্রছাত্রীরা তারা যে প্রেজেন্টেশন দিলেন এবং তারা যেভাবে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য পরিকল্পনা দেখালেন, চমৎকার ব্যাপার। বিষয়টা হলো যে এই দেশের তরুণরা আমাদেরকে পথ দেখালো, যে কাজটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পারলেন না 15 বছরে, তরুণরা সেটাকে পথ দেখাই দিলেন। তো এই তরুণরা কিন্তু এখনো বসে নাই, তারা দেশের অগ্রগতি উন্নয়নের জন্য নানা ধরনের চিন্তা ভাবনায় নিয়ে ব্যস্ত আছেন। এইগুলো কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। তো সব শেষ হয়ে যায় কিসে? দুর্নীতি, দুঃশাসন, সুশাসনের অভাব, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলো সব শেষ করে দিচ্ছে। আপনার যদি পাতিলের নিচে ফুটা থাকে, ফুটা যদি বন্ধ না করে, যত পানি দেন পাতিল আর ভরবে না। এই দুর্নীতি আর এই দুঃশাসন এগুলো আমাদের সব ধ্বংস করে দিচ্ছে। তাহলে প্রথমে আগে ফুটাটা বন্ধ করতে হবে, এরপরে আপনি উন্নয়ন করেন, যা করবেন উপরে উঠতে থাকবে। তো যে কথাটা বলছিলাম যে আসলে আমাদের দেশের যুবক সমাজ, আমাদের আলেম সমাজ সবাই দেশ নিয়ে চিন্তা করে। একটা অংশ আছে যারা শুধু নেগেটিভ কাজে ব্যস্ত, যারা নিজেদের স্বার্থ নিয়ে কথা বলেন, এইটা কাজে ব্যস্ত আছে একটা অংশ। কিন্তু এই দেশের বৃহৎ অংশ, ওলামা ইকরাম বলেন, যুব সমাজ বলেন, বিজ্ঞানী, গবেষক, সবাই হলো দেশের কল্যাণের জন্যই কাজ করে। কিন্তু এই ফুটাটা বন্ধ না থাকার কারণে এগুলো সব বের হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা কথা বলেছেন, আসলে আগামী দিনের যে নেতৃত্বটা আসবে আর কি, সেই নেতৃত্বই ফুটাটা বন্ধ হবে কি হবে না সেটার উপর নির্ভর করছে। আমাদের আমিরে জামাত ঘোষণা করেছেন যে আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দেব না। আমরা কোনো চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও দেব না। আমরা কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না। আমরা কোনো ধরনের প্লটের জন্য আবেদন করব না। আমরা কোনো সরকারি প্রজেক্টের টাকা নিজের হাতে নেব না। কাজ হবে, আমরা তদারকি করব। এইভাবে আমরা দুর্নীতি, দুঃশাসন বন্ধ করতে চাই। তো সেই কাজটা যদি সবাই মিলে না করে তাহলে হবে না। কিন্তু এখন আপনাদের সাথে এই সমাজের একটা বড় অংশ জড়িত আছে। আপনাদের সাথে যারা যেখানেই নামাজ পড়ান, ওই অঞ্চলের সকল মানুষ আপনাদের সাথে কথা বলে, মেলামেশা করে, উঠা বসা করে, একটা মাসলা জানার জন্য আপনাদের কাছেই আসে। এরপরে
যদি কোনো বিপদ আপদ হয়, দোয়া চাওয়ার জন্য, দোয়া করার জন্য, বাড়িতে কেউ মারা গেলে, এই সব কিছুর সাথে আপনার রিলেটেড। এই জন্য আপনারা যখন একটা কথা বলবেন সেখানে একটা প্রভাব পড়বে। এই জন্য আপনারা এটাকে প্ল্যান ওয়াইজ ডাইরেক্ট বলবেন, ইনডাইরেক্ট বলবেন, কিভাবে বলবেন সেটা আপনাদের দায়িত্ব। এই কাজটাগুলো আপনাদেরকে করতে হবে। অর্থাৎ আগামী এই যে সংসদ নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন কিন্তু অন্য সময়ের মতো হবে না। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম একটা শ্রেষ্ঠ নির্বাচন হতে পারে যদি সদিচ্ছা সবার থাকে। এখন পর্যন্ত যেটা বুঝতেছি যে সেই দিকেই যাচ্ছে। এর আগে যত নির্বাচন হয়েছে 91 নির্বাচনটা একটা মোটামুটি ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে, আর যদি এবার যদি পায় তাহলে আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। তাহলে এই সুযোগটায় ওলামায়ে কেরাম সহ আমরা সবাই যদি কাজে লাগাতে পারি, সৎ যোগ্য প্রার্থীদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, আপনারা খুশি হবেন। কিছু কিছু কথা থাকবে, সবাই যদি এক হয়ে যায় তাহলে আর মানে যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন শরীফ পাঠাই দিত, শেষ করতে পারতেন। তো কোরআন পড়ো, তোমরা দেখো, ফলো করলে আসবে ভালো। কিন্তু এটাকে ইফেক্টিভ করার জন্য একজন নবীও দিলেন, একজন শিক্ষক পাঠাই দিলেন। কেমন? তাহলে সবাই ভালোই হয়ে যাবে, ভালোই কথা বলবে, ভালো ভূমিকা রাখবে, এটা আশা করা ঠিক না। এর মধ্যে অধিকাংশ লোক যেটাকে ভালো বলবে, এবং আশা করি অধিকাংশ ভালো মানুষগুলো ভালো থাকবে। আমাদের যেখানে কথাগুলো আসছে, আমার মঞ্জু ভাই বলছেন আমাদের আমির জামাত ওলামায়ে কেরামদের নিয়ে মিটিং করবেন। এছাড়াও আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি ওনাদের সাথে মেলামেশা করতেছি। ওনাদের অফিসে যাচ্ছি অথবা কোনো থার্ড জায়গায় ওনাদের ডেকে নিয়ে এসে আমাদের নেতৃবৃন্দ, ওনাদের নেতৃবৃন্দের সাথে কথা বলতেছে। এটা মানে আমরা সব কিছুই যে প্রেসে দিতে হবে তা না, কিছু ভিতরে ভিতরে ওয়ার্ক হচ্ছে, কিছু প্রকাশ্য হচ্ছে, এবং এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এবং সবারই দাবি অন্তত ইসলামপন্থীদের ভোট যেন একটা বাক্সে পড়ে। কেমন? সেই প্রচেষ্টাটা অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে যে খেদমতটা পেশ করতে চাই যে এই অঞ্চলের জন্য আমাদের যে কাজ, আমাদের একটা হবে জাতীয়ভাবে একটা ম্যানিফেস্টো থাকবে, ইস্তেহার থাকবে, আর স্ব এলাকার জন্য আমাদের কিছু কাজ থাকবে। যেমন আমাদের এই এলাকায় যে কাজগুলো বেশি দরকার, এখানে আমাদের যানজট বেশি, এখানে চাঁদাবাজি হয়। কেমন? ফুডগুলো, মার্কেটগুলোতে চাঁদাবাজি হয়। তো এগুলো কীভাবে নিরসন করা যায় সেটা আমাদের চিন্তাভাবনায় আছে, যে আমরা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এবং আপনাদের সহযোগিতায় আমরা যদি আসি, তাহলে এই কাজগুলো আমরা করব ইনশাআল্লাহ। এরপরে মনে করেন যে এখানে বৃষ্টি নামলে দেখা যায় যে পানি প্লাবিত হয়ে যায়, বিশেষ করে আমাদের এই যে নয়াপল্টনের দিক দিয়ে, এরপরে মতিঝিলের এই দিক দিয়ে অনেক পানি জমে যায়। তো এগুলো নিরসনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি কি কি কারণ এগুলো হতে পারে, সেগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে মনে করেন যে আমাদের বাইতুল মুকাররম বিশাল একটা স্থাপনা, এখানে অনেক কিছু করার আছে, কিন্তু সরকারের এ পর্যন্ত যত সরকার এসেছে তারা কি দিকে নজর দিছে? আপনারা জেনে খুবই হবেন যে স্বাধীনতার পরে তারা কি করলো, যে এখানে ইসলামের নাম নিশানা যা আছে, এগুলো বই পুস্তক যা আছে, এগুলো সব করে দাও, পোড়ায় দাও। তো ওই সময় যারা ছিলেন তারা কি করছেন, তারা ওইটাকে খুব গোপনে সরাইয়া আপনার অন্ততপক্ষে এই মানুষজন এই যে বিভিন্ন টার্কেটগুলো, এই যে পুরান বই পাওয়া যায় না, সেখানে দেওয়া, অথবা কেউ যদি নিয়ে যেতে চায় নিয়ে যাক, অথবা বাসাবাড়ি যা থাকুক বইগুলা, মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে সকল ধরনের ইসলাম অগ্রগতি উন্নতি হোক এই জাতীয় বই পুস্তক সব সরাই ফেলছে। এটা হলে একটু স্বাধীনতার পরপরই এই কাজগুলো করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছু কিছু লোকের আবার ওখানে এসেছেন, AZM শামসুল আলম সাহেবের নাম শুনছেন আপনারা, উনি ডিজি হওয়ার পরে উনি বাসায় যাওয়া বাদ দিয়েছেন, ওখানে একটা চৌকিতে উনি থাকতেন। কেমন? এবং যারা এই জাতীয় চিন্তা ভাবনা করে ওই সব লোকজনকে ডেকে এনে ব্যাপক সংস্কার করেছিলেন আলহামদুলিল্লাহ।
এরপরে এই জাতীয় কার্যক্রম খুব বেশি আগায়নি। তো এখান থেকে একটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ধরনের লেখনী দরকার, যে ধরনের বই পুস্তক দরকার, সেই কাজগুলো আমরা বাইতুল মোকাররম কেন্দ্রিক একটা আমাদের কি বলবো মার্কাজ গড়ে উঠবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একটা মার্কাজ গড়ে উঠবে এবং সেখানকার আমরা একটা পর্যটন এবং জ্ঞানের পর্যটন হতে পারে। মানুষ দেখতে আসবে এখানে কি হয়, কি সমাচার, এবং এখান থেকে শিক্ষা নিবে। এই ধরনের একটা সুন্দর একটা পরিকল্পনা আমাদের আছে বাইতুল মোকাররমকে নিয়ে। এরপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে শিক্ষার আরও উন্নতি, সেখানকার কেন্দ্রীয় লাইব্রেরি সহ আমাদের অনেক চিন্তাভাবনা আছে। এখানে আমাদের দুইটা বড় হাসপাতাল আছে সরকারি, একটা হলো পিজি হাসপাতাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার নাম ছিল কি, চিন্তা করেন, নতুন একটা প্রতিষ্ঠান বানায় তার বাপের নাম দেন, তাও তো একটা কাজে লাগতো, কিন্তু পুরাতনটার উপর দিয়েই নিজের বাপের নাম দিয়ে দিয়েছেন, এরকম অবস্থা। এবং প্রত্যেকটা পদে পদে দুর্নীতি, প্রত্যেকটা পদে পদে মানে টাকা পয়সা তছরূপ। এই যে মেট্রো রেলটা সংস্কার করার জন্য বলছিল কি 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা লাগবে, তাই না? 1 মাসের মধ্যে 3 কোটি টাকা না 1 কোটি টাকা দিয়ে ওটা সারা হয়ে গেল। চিন্তা করছেন মানে কত রকমের দুর্নীতি, যে টাকা পয়সার যে তছরূপ, এটা কল্পনা করা যায় না। তো এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজকে আমরা আধুনিকায়ন করার জন্য সরকারকে আমরা প্রস্তাব দেব, পরিকল্পনা দেব, যেন এটাকে ওই বিশ্বমানের হাসপাতাল করা হয়। আমাদের দেশের রুগী কেন ইন্ডিয়ায় যাবে বলেন? ইন্ডিয়া যাবে কেন? ইন্ডিয়ার চাইতে ভালো ফ্যাসিলিটি আমরা এখানে দিতে পারি, তাহলে ইন্ডিয়া যাওয়ার তো দরকার নাই। তাহলে স্বল্প খরচে দেশের মধ্যে থেকেই যেন কাজগুলো করতে পারে। ঢাকা মেডিকেল কলেজে তো যাওয়াই যায় না, অব্যবস্থাপনা, দুর্গন্ধ সব কিছু মিলে সেখানে কিভাবে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ যাবে? তো এইভাবে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে হলো সংস্কৃতি। সংস্কৃতি মানে বলতেই যে কি গান বাজনা, ডুগি তবল, ইসলামের সংস্কৃতি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার আগেই মদিনায় উনি লোক পাঠিয়ে দিলেন, মানে রাজনৈতিক বিপ্লবের আগে উনি সাংস্কৃতিক বিপ্লব করলেন, অর্থাৎ ওই দেশের মানুষের মন মানসিকতা, কৃষ্টি, কালচার চেঞ্জ করার জন্য সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। তো আমাদের সংস্কৃতি হলো এশার নামাজের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হবে, ফজরের আজান দিয়ে আমাদের কর্মসূচি শুরু হবে। এই সংস্কৃতিকে কেমনে লালন করা যায়? এই যে আমাদের এখানে শিল্পকলা একাডেমি আছে, গেছেন কোনো দিন? যা দেখেন শিল্পকলা একাডেমিতে ইসলামের কোনো নাম নিশানা নেই। তাহলে সেখানে আমাদের ইসলামাইজেশন করতে হবে, সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সরারদি উদ্যান, আমাদের এই যে রমনা পার্ক, এটাকে কাজে লাগাইতে হবে। সকাল থেকে শুরু রাত 10টা পর্যন্ত কাজ করতে পারে মানুষ। একটা পার্ক করে আছে, ব্রিটিশ আমলে করে গেছে, এরপরে আর কোনো উন্নতি অগ্রগতি নেই। এরপরে আমাদের এই যে বাইতুল মোকাররম সহ এই যে মার্কেটগুলো আছে, আপনারা তো ম্যাক্সিমাম মানুষ ইমাম সাহেবরা সৌদি আরবে গেছেন হজ উমরার কারণে, দেখেন না ওখানে সারা রাত দিন মার্কেট চলে না? কি বলেন? ফজরের সময় সোনার মার্কেট বন্ধ হয়, তাহাজ্জুদের সময় বন্ধ হয়, দেখবেন সারা রাত চলে। আমরাও চাই নিরাপত্তা নিশ্চিত করে আমাদের এই মার্কেটগুলো যেন দিনটা 24 ঘন্টা খোলা থাকে। যারা দিনে কাজ করে তারা মার্কেট করতে পারে না, শুক্রবারে বন্ধ থাকে, তাহলে আজ কখন করবে? তাহলে প্রত্যেকটা মানুষের উপযোগী। এরপরে নারীদের জন্য এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। একটা মানুষ বেরোলো মার্কেটে এসে কোনো পেশাব পায়খানার ব্যবস্থা নাই, তাহলে এটা হলো? নামাজের জায়গা নাই। এইভাবে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে আমরা এই পল্টন, মতিঝিল এই এলাকায় আমরা যেন একটা মডেল করতে পারি। বাংলাদেশের 1 নাম্বার সিট, 1 নাম্বার আমরা কার্যক্রম করার মাধ্যমে এটাকে বাংলাদেশের কাছে একটা মডেল হিসেবে উপস্থান করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার কথা আর বিস্তারিত দীর্ঘায়িত করছি না। আপনাদের দোয়া, সহযোগিতা, ভালোবাসা দরকার। বিশেষ করে আপনারা আপনাদের আশেপাশে যে সকল লোকজন আছে, এর ভিতরে আমাদের তো 2টা জিনিস লাগবে, একটা দোয়া, ভোট, আর একটা নোটও লাগবে। কিন্তু
এটাও খেয়াল রাখেন, যদি কোনো এরকম ব্যক্তিদেরকে পান যারা এই কাজকে অগ্রগতি করার জন্য সহযোগিতা করতে চায়, সেটা আমাদের থানা আমিরকে বললে উনি সেখানে ভাইয়ের সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থা করবে। এই কাজটাও আপনারা খেয়াল রাখবেন, এই কাজকে সম্প্রসারিত করার জন্য আমাদের কিছু অর্থনৈতিক সহযোগিতা লাগবে, এটাও মাথায় রাখবেন। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা আজকের প্রোগ্রামে এসেছেন, আমাদের প্রোগ্রামকে সুন্দর করেছেন, এই জন্য আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।